আমার নাম কেয়া। যে সময় আমার বিয়ের কথাবার্তার চলছিল তখন আমি উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী ছিলাম। আমার পড়াশোনাকে কেন্দ্র করে আমার হৃদয়ে অনেক স্বপ্ন বোনা ছিল। আমার লক্ষ্য ছিল অনেক দূর পর্যন্ত পড়াশোনা করার। আমি তখন সদ্য তরুণী আর দেখতেও বেশ সুন্দরী ছিলাম। পড়াশোনা করাকালীনই আমার বাবা আমার জন্য একটি অত্যন্ত ভালো সম্বন্ধ নিয়ে আসেন। ছেলেপক্ষের আর্থিক প্রাচুর্য দেখে বাবা আমার বিয়ে আরিফ নামের সেই ছেলেটির সাথেই ঠিক করে ফেলেন। বিয়ের পর ফুলশয্যার রাতে যখন আমি আমার বরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ পর আমার স্বামী ঘরের ভেতরে প্রবেশ করলেন। কিন্তু তিনি একা আসেননি, তার সাথে আমার ভাসুরও ছিলেন। আমার স্বামীরা ছিলেন দুই ভাই, আর আমার বিয়ে হয়েছিল ছোট ভাইয়ের সাথে। বাবা যখন জিজ্ঞাসা করেছিলেন যে বড় ছেলেকে রেখে ছোট ছেলের বিয়ে কেন আগে দিচ্ছেন, তখন আমার শাশুড়িমা জবাবে বলেছিলেন যে তার বড় ছেলে আরাফাত এখনও বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। সেই কারণেই ওই বাড়ির ছোট ছেলে আরিফের সাথে আমার বিয়েটা সম্পন্ন হয়েছিল। এরপর সেই ফুলশয্যার রাতে আমার স্বামী আর ভাসুর দুজনে মিলে একসাথে হাতে গোলাপ নিয়ে আমার কাছে এসে দাঁড়ালেন এবং বললেন যে তারা দুজন মিলেই নাকি আমার সাথে সেই রাতটা অতিবাহিত করবেন। আমার স্বামী আর ভাসুরের মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি চরম বিস্ময়ে বিছানা থেকে নেমে দাঁড়ালাম আর বললাম, আপনাদের কি মানসিক অবস্থা ঠিক আছে? এসব কি ধরনের কথা বলছেন আপনারা? আমার বিয়ে তো আরিফের সাথে হয়েছে। আমার কথা শেষ হবার আগেই আমার স্বামী আমার মুখে হাত চেপে ধরে বললেন, একদম চুপ থাকো, আমি যা বলছি তোমাকে তাই মানতে হবে। এই বলে আমার স্বামী আর ভাসুর মিলে জোরপূর্বক আমার হাত পা বেঁধে ফেলল এবং সারা রাত ধরে আমার ওপর তাদের পাশবিক আকাঙ্ক্ষা পূরণ করেছিল। হিংস্র পশুর মতো তারা সারা রাত ধরে আমার শরীর ও মনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। শুধু তাই নয়, যার সাথে আমার বিয়ে হয়েছিল সে আগে থেকেই বিবাহিত ছিল। এই চরম সত্যটা তখন আমার কাছে অজানা ছিল। বিয়ের প্রথম রাতেই যদি কোনো মেয়ের সাথে এমন ঘটনা ঘটে, তাহলে তার মানসিক অবস্থা যে কতটা বিপর্যস্ত হয়ে যেতে পারে তা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। কেন আমার স্বামী ও ভাসুর মিলে আমার সাথে এতটা জঘন্য কাজ করেছিল, সেই কারণটা জানলে আপনারাও হয়তো অবাক হয়ে যাবেন। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। বিয়ের আগে এমন কথা হয়েছিল যে বিয়ের পরেও আমি আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো, কিন্তু আমার ভাগ্যে তো তার ঠিক বিপরীতটা লেখা ছিল। বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে প্রথম পা রাখি, তখন মনে একটা নতুন জীবন নিয়ে অনেক আশা ছিল। বিয়ের দিন ফুলশয্যার রাতে আমার স্বামী আমাকে একটি গোলাপ ফুলও উপহার দিয়েছিলেন। আমার শাশুড়িমা খুব আনন্দিত হয়, আমাকে একটি সোনার হার উপহার দিয়েছিলেন। কিন্তু শ্বশুরবাড়িতে 2 দিন কাটতেই তৃতীয় দিন আমার মনে একটা গভীর সন্দেহ দানা বাঁধতে শুরু করে। কারণ সেদিন দুপুরে আমি যখন আমার ভাসুর, স্বামী ও শাশুড়িমাকে খাবার পরিবেশন করছিলাম, ঠিক তখনই আমাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। আমি দরজা খুলতে যেতেই শাশুড়িমা নিজের খাবারের আসন থেকে উঠে এসে আমার হাত ধরে বললেন, কেয়া, তুমি থাকো, আমি দেখছি কে এসেছে। আমি তখন শাশুড়িমাকে বললাম, মা, আপনাকে খাবার ফেলে উঠতে হবে না, আমি তো যাচ্ছি। কিন্তু আমার যাওয়ার কথা শুনে তিনি যেন কেমন একটা অজানা আশঙ্কায় ঘাবড়ে গেলেন আর বললেন, কেয়া, আমি যা বলছি তুমি তাই শুনো। এরপর শাশুড়িমা নিজের খাবার ফেলে রেখে সদর দরজা খুলতে গেলেন। দরজা খোলার সাথে সাথেই পুলিশ ঘরের ভেতরে প্রবেশ করল। আর পুলিশের কণ্ঠস্বর পেতেই আমার ভাসুর খাবারের টেবিল থেকে উঠে দ্রুত দোতলার ঘরের দিকে চলে গেল। আমার শ্বশুরবাড়িতে পুলিশ দেখে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার মনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছিল, পুলিশ কেন আমাদের বাড়িতে এসেছে? আমি তখন আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, পুলিশ কেন আমাদের বাড়িতে এসেছে? আর পুলিশের আওয়াজ শুনেই বা ভাসুর কেন ওভাবে খাবার ছেড়ে উপরে চলে গেলেন? আমার স্বামী তখন একটু বিরক্ত হয়ে আমাকে বলল, তোমাকে এসব বিষয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, তুমি বরং রান্নাঘর থেকে আমার জন্য একটু চিনি নিয়ে এসো। আমি কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে পুলিশ আমার ভাসুরের নাম ধরেই কিছু একটা আলোচনা করছিল। আমার মনে তখন একটা খটকা লাগলো যে আমার শ্বশুরবাড়ির লোকজন নিশ্চয়ই আমার কাছ থেকে কোনো বড় বিষয় গোপন করছে। এরপর পুলিশ চলে যাওয়ার পর শাশুড়িমা যখন ফিরে এলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে পুলিশ আমার ভাসুরের নামে কি জানতে চাইছিল। শাশুড়িমা তখন একটা কৃত্রিম হাসি দিয়ে পিঠে হাত বুলিয়ে বললেন, আরে বৌমা, তোমার ভাসুরের নামে তো এই পাড়ায় আরও অনেকেই আছে, ওদের নামও আরাফাত, তাই তোমার হয়তো বুঝতে ভুল হয়েছে। পুলিশ পাড়ার অন্য কোনো আরাফাতকে খুঁজছিল, তাই তুমি এসব নিয়ে আর বেশি চিন্তা করো না, এসো আমাদের সাথে বসে খেয়ে নাও।
শাশুড়ি মায়ের কথায় বিশ্বাস করে আমি আর বেশি কিছু না ভেবে খেতে বসে গেলাম। এরপর বেশ ভালোভাবেই আমার শ্বশুরবাড়িতে 1 সপ্তাহ কেটে গেল। 7 দিন পার হতেই আমার স্বামীর আসল রূপ আমার সামনে উন্মোচিত হতে শুরু করলো। বিয়ের 1 সপ্তাহ পর থেকেই আমার স্বামী আমার ওপর বিনা কারণে অত্যাচার শুরু করেন। আমার তখন মনে হচ্ছিল, মাত্র 7 দিনের মধ্যে একজন মানুষের এত পরিবর্তন কিভাবে হতে পারে? নাকি আমিই তাকে চিনতে ভুল করেছিলাম? যাকে আমি একজন ভালো মানুষ ভেবেছিলাম, সে আসলে একজন অত্যাচারী। সে নারীদেরকে অত্যন্ত তুচ্ছ দৃষ্টিতে দেখে। সে নারীদেরকে নিজের পায়ের জুতোর সমান মনে করে। সেদিন আমি যখন আমার বই খাতা বের করে পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার স্বামী ঘরে ঢুকে বলল, তুমি কি করছো? এই বইগুলো দিয়ে কী হবে? আমি তখন খুব আনন্দের সাথে তাকে বললাম, আমার MBA-র শেষ বর্ষ চলছে। কিছুদিন পরেই পরীক্ষা, তাই প্রস্তুতি নিচ্ছিলাম। এই কথা শোনার সাথে সাথে সে আমার হাত থেকে বইটা কেড়ে নিয়ে বলল, এখন তোমার বিয়ে হয়ে গেছে, তাই আর পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়ির মেয়েরা আর বউরা বিয়ের পর স্বামীর কথা মতো চলে, তোমাকেও আমার কথা শুনেই চলতে হবে। তার এই কথার প্রতিবাদ করতেই সে আমার উপর রেগে আগুন হয়ে যায় এবং আমার বইটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। আমি অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও সে আমার বইটাকে নষ্ট করে ফেলে দেয়। আমার স্বামীর এমন উগ্র আর রূঢ় আচরণ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে একজন মানুষ মাত্র 7 দিনের ব্যবধানে এতটা কিভাবে বদলে যেতে পারে। আমার বইটা ছিঁড়ে ফেলার পর আমি খুব কান্নাকাটি করেছিলাম এবং শাশুড়ি মাকে ডেকে বলেছিলাম যে তার ছেলে আমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে আর আমার বইটাও নষ্ট করে দিয়েছে। কিন্তু শাশুড়ি মা আমার কথায় তেমন কোনো গুরুত্বই দিলেন না। সেদিন আমার মন খুব খারাপ ছিল। তখন আমার বোন আমাকে ফোন করে। বোনের সাথে কথা বলতে গিয়ে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম এবং ভেবেছিলাম আমার স্বামীর ব্যবহারের কথা ওকে সব খুলে বলবো। কিন্তু বোনকে কিছু বলার আগেই আমার স্বামী একটা গরম ইস্ত্রি নিয়ে এসে আচমটা আমার পিঠে চেপে ধরে। পিঠে গরম ছ্যাঁকা লাগতেই যন্ত্রণায় আমার হাত থেকে মোবাইলটা ছিটকে নিচে পড়ে যায়। আমার স্বামী গরম ইস্ত্রি দিয়ে আমাকে ভয় দেখিয়েছিল যাতে আমি তার এই হিংস্র আচরণের কথা আমার বোনকে জানাতে না পারি। সেদিন তীব্র কষ্ট আর যন্ত্রণায় আমি কাঁদতে কাঁদতে আমার বাবা মায়ের কথা ভাবছিলাম আর মনে হচ্ছিল কোনো কিছু ভালোভাবে যাচাই না করে শুধু আর্থিক অবস্থা দেখেই আমার বাবা মা কিভাবে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিতে পারলেন যে আমাকে মানুষ বলেও গণ্য করে না। এরপর একদিন আমার ভাসুর আমার মন খারাপ দেখে আমাকে সাথে করে বাজারে নিয়ে গিয়েছিল একটা নতুন বই কিনে দেবার জন্য। আমি ভাসুরের সাথে নতুন বই কিনে বাড়ি ফিরতেই আমার স্বামী আবার আমার উপর চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। সে আমাকে জিজ্ঞেস করল, তুই কার অনুমতি নিয়ে বাড়ির বাইরে পা দিয়েছিস? শুধু তাই নয়, সেদিন আমার স্বামী আমার চরিত্রের ওপরও নোংরা দাগ লাগিয়েছিল। আমি তখন তাকে বললাম, আমি আরাফাত দাদার সাথেই বাইরে গিয়েছিলাম একটা নতুন বই কেনার জন্য। তখন সে রাগী মেজাজে আমার দিকে আঙুল তুলে বলল, তুই নিশ্চয়ই আমার দাদাকে বোকা বানিয়ে তোর প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিলিস। আর বোরখা ছাড়াও তোর বাড়ি থেকে বেরোনোর সাহস হয় কি করে? তুই জানিস না মুসলিম মেয়েদের পর্দার আড়ালে থাকতে হয়? তখন আমার ভাসুর আমার স্বামীকে বলেছিল যে তিনি আমাকে সাথে করে বাইরে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও আমার স্বামী বিনা কারণে আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এরপর সে আমাকে অত্যন্ত নোংরা ভাষায় গালি দিয়ে বলে, তোর মতো মেয়ের সাথে আমি ঘর সংসার করব না। এই বলে সে আমার হাত ধরে বাড়ি থেকে বের করে দিতে উদ্যত হয়। তখন আমার শাশুড়িমা ও ভাসুর তাকে বাধা দেয়। আমি তখন তার হাত ছাড়িয়ে দিয়ে বললাম, আমার চরিত্রের ওপর এত বড় একটা মিথ্যে অপবাদ নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। আমি আমার চরিত্রে অকারণে দাগ লাগানোর কথা শুনে আমিও বলেছিলাম, মেয়েদের যেমন পর্দার মধ্যে থাকা উচিত ঠিক তেমনি ছেলেদেরও চোখের পর্দা করা উচিত, যাতে তারা অন্য কোনো নারী বা মেয়ের দিকে কুদৃষ্টিতে না তাকায়। এই কথা শোনা মাত্রই আমার স্বামী আমার দিকে তেড়ে এসে আমার গলা টিপে ধরে এবং বলে, তোর এত সাহস হলো কি করে আমাকে এসব কথা বলার? আজ আমি তোকে মেরেই ফেলবো। আমার স্বামী যখন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল, তখন আমি বাধ্য হয়ে তার গালে থাপ্পড় মারার চেষ্টা করি। তখন সে তার মা ও দাদার সামনে চিৎকার করে বলে, মা, আমি এই মেয়ের সাথে এক মুহূর্তও থাকতে পারবো না, তাই আমি ওকে এক্ষুনি তালাক দিলাম। এরপর আমার স্বামী আমাকে 3 তালাক দেয়। তালাক, তালাক, তালাক। সেদিন স্বামীর এমন নিষ্ঠুর আচরণ দেখে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় আমার এভাবে তালাক হয়ে যাবে। আমি ভাবছিলাম মানুষ এতটা নির্দয় আর পাষাণ কী করে হতে পারে, আর কেনই বা আমার স্বামী আমার উপর বিনা কারণে অত্যাচার করত? এর পেছনের আসল রহস্যটা কী ছিল? তালাক দেবার আগেও সে আমাকে অনেকবার বাড়ি থেকে বের করে দেবার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই আমার শাশুড়ি মা আর ভাসুর তাকে থামিয়েছিল। কিন্তু যখন সে আমাকে
3 তালাক দিল, তখন আমি বাধ্য হয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি ফিরে আসতে বাধ্য হই। বাড়ি ফিরে আমি আমার বাবা মাকে সব ঘটনা খুলে বলি, কিভাবে আমার স্বামী আমার উপর শুধু শুধু অত্যাচার করত। আমার কাছ থেকে সবকিছু শোনার পর আমার বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আমাকে আর ওই বাড়িতে ফেরত পাঠাবেন না। কিন্তু সেই ঘটনার 1 সপ্তাহ পরেই আমার শ্বশুরবাড়ির লোকজন আবার আমাদের বাড়িতে আসে এবং আমার কাছে ক্ষমা চেয়ে বলে যে তারা নাকি আমাকে আবার তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চায়। কিন্তু আমার যেহেতু তালাক হয়ে গেছিল, তাই সেই তালাক বাতিল করার জন্য আমাকে আমার ভাসুরের সাথে হালালা করতে হবে। আসলে মুসলিম সমাজে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দেয় এবং পরে আবার সেই স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে সেই মেয়েটিকে প্রথমে অন্য একজন পুরুষকে বিয়ে করে তারপর তাকে তালাক দিয়ে আবার তার আগের স্বামীর কাছে ফিরে আসতে হয়। এই প্রথাকেই হালালা বলা হয়। কিন্তু আমি আমার ভাসুরের সাথে কোনোভাবেই হালালা করতে রাজি ছিলাম না, কারণ আমি আমার ভাসুরকে নিজের দাদার মতোই সম্মান করতাম। আমি যখন এই হালালা করতে আপত্তি জানাই, তখন আমার মা আমাকে বুঝিয়ে বলেন যে আমি যদি শ্বশুরবাড়ি না ফিরি তাহলে আমার ছোট বোনের বিয়েতে সমস্যা হবে, কেউ তাকে বিয়ে করতে চাইবে না। প্রথমে তো আমার বাবা আমাকে শ্বশুরবাড়ি পাঠাতে একেবারেই রাজি ছিলেন না, তাদের উপর তার প্রচণ্ড অভিমান ছিল। কিন্তু পরে আমার ছোট বোনের ভবিষ্যতের কথা ভেবে আমি বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ফিরে যেতে রাজি হই। আমার শ্বশুরবাড়ি ফিরে যেতে কোনো আপত্তি ছিল না। আমার বোনের ভালোর জন্য আমি রাজি ছিলাম। কিন্তু আমার মূল আপত্তি ছিল এই হালালা প্রথা নিয়ে, যা আমি কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছিলাম না। কিন্তু তারপরও আমাকে বাধ্য হয়ে এই প্রথা মেনে নিতে হয়েছিল এবং আমার ভাসুরকে বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে হয়েছিল। ভাসুরের সাথে হালালা হওয়ার আগে কথা হয়েছিল যে বিয়ের 2 দিন পরেই তিনি আমাকে তালাক দিয়ে দেবেন এবং তারপর আবার আমার স্বামীর সাথে আমার বিয়ে হবে। কিন্তু আমার সাথে সব কিছুই উল্টো হয়েছিল, কারণ বিয়ের পর যখন আমি আবার শ্বশুরবাড়িতে আসি, তখন আমার মনে একটা ভয় কাজ করছিল। আমি তো ভাসুরকে নিজের দাদার মতো দেখি, কিন্তু উনি কি আমাকে বোনের চোখে দেখবেন, নাকি উনি আমার উপর নিজের অধিকার চাইবেন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করতে চাইবেন? এরপর আমার কিছু বলার আগেই আমার ভাসুর সেদিন রাতে মদ্যপান করে টলতে টলতে ঘরে ঢোকে এবং আমার সাথে জোর করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। আমি তখন তাকে জোরে ধাক্কা দিয়ে বললাম, আপনি আমার দাদার মতো, আপনি কিভাবে আমার সাথে এমনটা করতে পারেন? তাছাড়া আমি তো মাত্র 1 দিনের জন্যই আপনার স্ত্রী, আপনার সাথে আমার শুধু হালালার সম্পর্ক। আমার কথা শুনে আমার ভাসুর বিকট স্বরে হেসে বলল, হালালার সম্পর্ক হলেও তুই এখন আমার স্ত্রী, তাই আমার যা ইচ্ছা আমি তোর সাথে তাই করব, তোকে আমার কথা মতোই চলতে হবে। এই বলে আমার ভাসুর আমার কাছে এসে জোর করে আমার পোশাক ছিঁড়ে ফেলে দেয়। এরপর সারা রাত ধরে আমার উপর তার অধিকার জাহির করে। হিংস্র পশুর মতো সে আমাকে সারা রাত ধরে ভোগ করে। তখন আমার চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। এভাবে 2 দিন কেটে যাওয়ার পর হঠাৎ করে সাদিয়া নামের একটি মেয়ে আমার শ্বশুরবাড়িতে আসে। এরপর ওই মেয়েটির আসল পরিচয় জেনে আমার পায়ের তলার মাটি যেন সরে যায়, কারণ ওই সাদিয়া নামের মেয়েটি অন্য কেউ নয়, সেই ছিল আমার স্বামীর প্রথম স্ত্রী। এটা শোনার পর আমার মাথা ঘুরতে শুরু করে। তাহলে আমার স্বামী আমাকে কেন বিয়ে করেছিল, যখন সে আগে থেকেই বিবাহিত ছিল? তার স্ত্রী থাকা সত্ত্বেও সে কেন আমার সাথে এমন প্রতারণা করল, কেন আমাকে ঠকালো? এই সমস্ত প্রশ্নের উত্তর আমার শ্বশুরবাড়ির লোকদের কাছেই ছিল। তারা সব কিছু জেনে বুঝেও আমার সাথে তাদের ছেলের দ্বিতীয় বিয়ে দিয়েছিল। সাদিয়া যখন বাড়িতে আসে, তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে তার সাথে কথা বলতে দিচ্ছিল না। ওদিকে সাদিয়াও জানত না যে আমার বিয়ে তার স্বামীর সাথেই হয়েছিল। কিন্তু যখন আমি এটা জানতে পারলাম যে আমাকে আমার ভাসুরের সাথে বিয়ে দেবার জন্যই এই পুরো নাটকটা সাজানো হয়েছিল, তখন আমার পৃথিবীটা যেন দুলে উঠল। আসলে আমার ভাসুর ছিল একজন মাতাল, চরিত্রহীন এবং জুয়াখোর। এমনকি তার নামে থানাতেও মামলা ছিল। সেই কারণেই সেদিন পুলিশ তাকে খুঁজতে আমাদের বাড়িতে এসেছিল। কিন্তু আমার শাশুড়ি মা আমাকে মিথ্যা বলেছিলেন যে পুলিশ পাড়ার অন্য কাউকে খুঁজছিল। আসলে আমার ভাসুরের চরিত্র খারাপ বলে কোনো বাবাই তার সাথে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি ছিল না। আর এই কারণেই তারা প্রথমে আমার বিয়ে ছোট ছেলের সাথে দেয়। তারপর আমার স্বামীর সব কিছু জেনে বুঝেই পরিকল্পনা মতো আমাকে তালাক দেয়, যাতে আমার বিয়েটা তার বড় ভাইয়ের সাথে হয়ে যায়। তাদের পরিকল্পনা মতোই সব কিছু ঘটছিল। আমি যখন সবটা জেনে যাই, তখন আমার শাশুড়ি মা সাদিয়াকে একটা মিথ্যা অজুহাত দিয়ে
তার বাপের বাড়ি পাঠিয়ে দেয় এবং আমাকে তার সাথে কথা বলার কোনো সুযোগই দেয়নি। সাদিয়া চলে যাওয়ার পর যখন আমি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করি, তখন আমার শাশুড়ি মা, ভাসুর ও স্বামী সবাই মিলে আমার উপর অত্যাচার শুরু করে। তখন আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে চরিত্রহীন ভাসুরের সাথে আমার বিয়ে দেবার জন্যই তারা আগে থেকেই এই সমস্ত পরিকল্পনা করেছিল। এই সব কিছু জানার পর আমি আর এক মুহূর্তেও সেই বাড়িতে থাকতে রাজি ছিলাম না। তাই আমি যখন নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বের হতে যাচ্ছিলাম, তখন তারা তিনজন মিলে আমাকে আটকে ধরে। আমার ভাসুর আমার হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমার অনুমতি ছাড়া তুই এখান থেকে কোথাও যেতে পারবি না, তোকে এখানেই থাকতে হবে। এরপর সে আমার হাতটা খুব জোরে চেপে ধরে আমার গায়ে আঘাত করতে শুরু করে। আমি তখন নিজের মনে সাহস সঞ্চয় করে তাদের বললাম, তোমরা তিনজন মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। আমি আমার স্বামীকে বললাম, তোমার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করে অন্যায় করেছ। আমি পুলিশের কাছে গিয়ে তোমাদের নামে মামলা করব। পুলিশের কথা শুনে আমার স্বামী তখন ভাসুরকে বলল, দাদা, এ বড্ড বেশি কথা বলতে শিখেছে, এর মুখটা চিরদিনের জন্য বন্ধ করে দাও। এই বলে আমার ভাসুর একটা অ্যাসিডের বোতল নিয়ে আসে, আর আমার শাশুড়ি মা নিজে একজন নারী হয়েও তার ছেলেদের এই জঘন্য কাজে সঙ্গ দিচ্ছিল। তিনি একবারও তার ছেলেদেরকে আমার সাথে এই অন্যায় করতে বারণ করেননি। এরপর আমার শাশুড়ি ও স্বামী জোর করে আমার হাত দুটো চেপে ধরে আর আমার ভাসুর আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারার জন্য আমার দিকে এগিয়ে আসে। আমি তখন ভয়ে চিৎকার করে তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছিলাম আর বারবার বলছিলাম আমাকে ছেড়ে দেবার জন্য। ঠিক সেই মুহূর্তে আমাদের বাড়ির ভেতরে পুলিশ ঢুকে পড়ে এবং আমার ভাসুরতে গ্রেপ্তার করে। এরপর সাদিয়া এসে আমাকে জড়িয়ে ধরে। আমি তখন সাদিয়াকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। আসলে সাদিয়াই পুলিশকে খবর দিয়ে নিয়ে এসেছিল, কারণ যেদিন আমার শাশুড়ি মা সাদিয়াকে বাহানা করে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়, সেদিন আমি সুযোগ বুঝে লুকিয়ে তার সাথে কথা বলেছিলাম, যেটার ব্যাপারে বাড়ির কেউ জানতে পারেনি। আমি তাকে সবটা খুলে বলেছিলাম যে কিভাবে তার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছিল এবং তারপর তার স্বামী আমাকে তালাক দেবার পর ভাসুরের সাথে আমার হালালা বিয়ে দেওয়া হয়েছিল এবং ভাসুরের সাথে আমার বিয়ে দেওয়ার জন্যই যে এই সব কিছু আগে থেকে পরিকল্পনা করা ছিল সেটাও জানিয়েছিলাম। আমার কাছ থেকে সবকিছু শোনার পর সাদিয়া আমাকে সাহায্য করতে রাজি হয়েছিল। আমরা দুজনেই খুব ভালোভাবে জানতাম যে সাদিয়া চলে যাবার পর তারা নিশ্চয়ই আমার উপর অত্যাচার করবে। সেদিন আমি মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। এই জন্যই বলা হয়, মেয়েদের বিয়ে দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে দেখা উচিত যে ছেলেপক্ষ আদতে কেমন। সবার আগে এটা যাচাই করা উচিত যে তারা মানুষ নাকি অমানুষের মুখোশ পরে আছে, কারণ জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য টাকা পয়সাই সবকিছু নয়, জীবনসঙ্গীর ভালোবাসা আর সম্মানও ততটাই প্রয়োজন। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।